জয় জগন্নাথ। আর মন্দিরে ঠিক ডান পাশেই রয়েছে হচ্ছে লক্ষ্মী দেবীর মন্দির। এই মন্দিরে ঠিক যেরকম আনন্দ বাজার রয়েছে, এখানেও কিন্তু সেই আনন্দ বাজার রয়েছে। এই আমি একদম শ্বেত শুভ্র মন্দির, এবং এই মন্দির তৈরি হওয়ার জন্য যে পাথর, সেটাও কিন্তু উড়িষ্যা থেকে নিয়ে আসা হয়েছিল। উপরে দেখুন ওই যে লেভেলটা, ওই লেভেলেই কিন্তু জগন্নাথ দেব ভেতরে মূল মন্দিরের গর্ভগৃহে কিন্তু অবস্থান করছে। জগন্নাথ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। বাঙালির সাথে পুরীর একটা অতপ্রত টান রয়েছে। এক দুদিনের ছুটি পেলেই বাঙালি পুরীর কথাই সবার প্রথমে মনে পড়ে। কিন্তু যারা সেই একদিনের ছুটিটাও জোগাড় করতে পারেননি, তাদের জন্য আজকের ব্লগটা। কারণ কলকাতার বুকেতেই রয়েছে সেই পুরীর জগন্নাথের মন্দির। কোথায় রয়েছে, কিভাবে যাবেন, কি কি সেখানে দেখতে পাবেন, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটাকে পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন, এবং ডিটেল ইনফরমেশানটা দিতে থাকছি আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আজকের আমাদের গন্তব্য হচ্ছে কলকাতার খিদিরপুরের জগন্নাথ টেম্পল। তার জন্য আমি বিধাননগর থেকে ট্রেনে করে চলে আসি দমদম, এবং সেখান থেকে মাঝেরহাটগামী ট্রেনে উঠে পড়ি। এই ট্রেন জার্নিটা কিন্তু অসাধারণ। যারা এই মন্দিরে আসবেন তাদের আমি বলবো যে এই ট্রেনে আসুন। এখানে বাসেও আসা যায়, আমি সেটা আপনাদের পরে বলে দিচ্ছি কিভাবে আসবেন শিয়ালদা থেকে। কিন্তু এই ট্রেন জার্নিটাকে উপভোগ করবেন, কারণ পুরো গঙ্গার পাড় ধরে এই ট্রেনটা কিন্তু যায়। তো আমরা অনেকেই হয়তো জানেন যে সার্কুলার রেলওয়ে, অর্থাৎ যেটা চক্র রেল আমরা বলে থাকি, সেই চক্র রেলটাই কিন্তু এইটা। তো এই যে সার্কেলটা ট্রেনের, তো এই রুটটাকে আপনারা নিতে পারেন, বেশ ভালো লাগবে। পুরো বাগবাজার থেকে ডান দিকে, মানে টুয়ার্স যদি আমরা প্রিন্সেপ ঘাটের দিকে যাই, তাহলে হচ্ছে ডান দিকে হচ্ছে গঙ্গাটা পড়বে। তো এই ট্রেন জার্নিটা কিন্তু খুব ভালো লাগবে। তো কোনো একটা জায়গায় যাওয়া মানে শুধুমাত্র যে সেই নির্দিষ্ট জায়গাটাকে যাব আর সেটা দেখবো আর চলে আসবো, তা তো নয়। কোনো একটা জায়গাকে উপভোগ করতে গেলে তার যে যাত্রা পথ, সেই যাত্রা পথটাকেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে সেই যাত্রাপথে। তো সেই যাত্রাপথে আনন্দটা নিতে গেলে কিন্তু এই ট্রেন জার্নিটা করতে হবে। আমি উল্টো দিকটা দেখাচ্ছি, দেখো, এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। দেখো, এই যে মিলেনিয়াম পার্কের এই হচ্ছে জেটি ঘাট, ঠিক হচ্ছে মিলেনিয়াম পার্কের সামনে দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে। আর দেখো, এই হচ্ছে সেই জায়গা যেখানে বাবুঘাটের গঙ্গারতি। আমরা কিন্তু এই জায়গার ভিডিও অলরেডি চ্যানেলে অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছি। তো যারা দেখোনি তারা কিন্তু একবার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো ফাইনালি আমরা এখন নেমে পড়েছি হচ্ছে খিদিরপুর স্টেশনে। তো এটা হচ্ছে এই সার্কুলার যে রেলওয়ে, এই যে আমার পেছনেই দেখো, এই যে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে খিদিরপুর স্টেশন। তো এই যাত্রাপথটা কেন তোমাদের বলছিলাম যে এইটা আসলে বাসেও আসা যায়। বাসে যদি আসো তাহলে তোমাদের বলে দিই, তোমরা হচ্ছে শিয়ালদা চলে আসবে। শিয়ালদা থেকে 227 নম্বর বাস একদম মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে।
তবে আমি কেন বলছি ট্রেনে আসতে, কারণ এই যে যাত্রা পথটা না এটা অত্যন্ত সুন্দর এবং এত ভালো লাগবে। আমরা আসার সময় হাওড়া ব্রিজ দেখলাম, মায়ের ঘাট বাগবাজার দেখলাম, তারপরে প্রিন্সেপ ঘাট দেখলাম, বিবাদী বাগ দেখলাম, তারপরে মিলেনিয়াম পার্ক দেখলাম এবং লাস্টে খিদিরপুরে এলাম। এবং ইন দ্য মিন টাইম এর মাঝখানে আমরা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ সেটাও দেখলাম। তো এই যে এতগুলো কলকাতার যে স্পট, প্রত্যেকটা স্পটকে টাচ করে কিন্তু এই ট্রেনটা খিদিরপুরে এসে পৌঁছলো। তো তোমরা যারা এখানে আসছো এই মন্দিরের উদ্দেশ্যে, তাদের আমি বলবো এই পথটাকে কিন্তু বেছে না। কারণ শুধু মন্দিরটা ঘুরলাম, 1-2 ঘন্টা থাকলাম আর ভোগ প্রসাদ খেলাম চলে গেলাম তা নয়। কলকাতার যে পুরনো কলকাতার যে প্রত্যেকটা স্পট, একটা স্পটে হয়তো এক দিন যেতে হয়, কিন্তু সবকটা স্পটকে টাচ করে এই ট্রেনটা আসে। সেই জন্য তোমাদের আমি বলছি এইভাবে তোমরা আসো। তো চলো এবারে স্টেশন থেকে বেরিয়ে, এখান থেকে ওই মিনিট 5 লাগবে, একদম হাঁটা পথ মন্দির, তো তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। খিদিরপুর স্টেশনে নামার পরে তোমরা একদম প্ল্যাটফর্মের পেছন দিকে চলে আসবে, আর পেছন দিকে আসলেই ডান দিকে দেখতে পাবে এরকম একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে তোমরা নিচের দিকে নেমে গেলেই পেয়ে যাবে হচ্ছে মেন রোড। এবারে তোমাদের লোকেশনটা দেখো, ক্লিয়ার করে দিই। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আরবান কমিউনিটি হেলথ সেন্টার, ঠিক আছে। আর এদিকটা হচ্ছে স্টেশন। তো স্টেশনের ঠিক বাইরে বেরোলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পাবে। আর এই বিল্ডিংয়ের সোজাসুজি একটা রাস্তা ঢুকে এসছে, এই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে। এই যে আমি এখন হেঁটেই যাচ্ছি ওই রাস্তা ধরে। তো এই রাস্তা ধরে মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট দেখাচ্ছে গুগল, হাঁটলেই পেয়ে যাব মন্দির। জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার রাস্তাতেই পড়বে এই ভূকৈলাস মন্দির, আর যেখানে ভেতরে অবস্থান করছেন রাধাকৃষ্ণ। কি সুন্দর এক বেদিতে অবস্থান করছে রাধাকৃষ্ণ, অসম্ভব সুন্দর। মন্দিরে যাওয়ার আগে এই মন্দিরটাও কিন্তু একবার দর্শন করে নেবেন। আমরা চলে এসেছি, আজকে গন্তব্য হচ্ছে শ্রী জগন্নাথ ধাম, অর্থাৎ জগন্নাথ ধাম হচ্ছে এটা কিন্তু খিদিরপুরে। তো এই বাঁদিকেই দেখো হচ্ছে যে গেট, সে গেটের ঠিক বাঁদিকেই রয়েছে হচ্ছে শু স্ট্যান্ড। এখানে কিন্তু তোমরা বিনা পয়সায় কিন্তু জুতো রাখতে পারো। তবে এক্ষেত্রে বলবো যে এই যে লকারগুলো দেখতে পাচ্ছ, এই লকারগুলোতে কিন্তু তোমাদের চাবি নিয়ে আসতে হবে, তালা নিয়ে আসলে তোমরা এখানে কিন্তু তালা দিয়েও রাখতে পারো। আদারওয়াইজ তোমরা এরকম স্ট্যান্ড করা রয়েছে, এখানে জুতো রাখতে পারো, কোনো অসুবিধে নেই, ফেরার সময় নিয়ে যাবে। আর এই মূল গেটের ঠিক ডান দিকেই রয়েছে মা বটমঙ্গলার মন্দির। তো এই বাটমঙ্গলার মন্দিরেও একবার তোমাদের নিয়ে যাই এবং মাকে দর্শন করাই। এই হচ্ছে সিংহদ্বার, দেখুন দুদিকে হচ্ছে দুটি সিংহর মূর্তি এরকম করা রয়েছে, আর এই হচ্ছে দ্বার। তো এটাই হচ্ছে মূল মন্দিরের সিংহদ্বার। তো এই সিংহদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব, আর প্রবেশ করলেই প্রথমেই দর্শন করতে পারবো রাধাকৃষ্ণের এরকম একটি মূর্তি। আর তার পেছনেই রয়েছে সুউচ্চ গম্বুজ বিশিষ্ট সেই সূর্যস্তম্ভ, ঠিক যেরকম আমরা পুরীতে দেখতে পাই পুরীর মন্দিরে ঢোকার আগে, এখানেও তাই। আর ওপরে দেখুন ওই যে লেভেলটা, ওই লেভেলেই কিন্তু জগন্নাথ দেব ভেতরে মূল মন্দিরের গর্ভগৃহে কিন্তু অবস্থান করছে। শ্রী জগন্নাথ মন্দির পুরীর মতো সিংহ দ্বারায় অরুণা স্তম্ভ রয়েছে এখানে। 2003 সালে এই বড় মন্দিরটি তৈরি করা হয়েছিল। সেই সময় পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতদের সাথে বেদ উচ্চারণ এবং প্রয়োজনীয় আচার ও যজ্ঞ করার জন্য নতুন মূর্তি তখন স্থাপন করা হয়েছিল এই মন্দিরের গর্ভগৃহে, যেটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। জগন্নাথ, শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্রকে এখানে প্রত্যেক দিন নিয়মিতভাবে পুজো করা হয়। আমাদের বলে দিই, বাইরে থেকে তোমরা যারা ধূপ বা মোমবাতি এইসব নিয়ে আসবে, প্রদীপ নিয়ে আসবে, সেগুলো কিন্তু মন্দিরের ভেতরে জ্বালানো যাবে না। এরকম একটি স্ট্যান্ড করা রয়েছে এই গেট দিয়ে ঢুকেই, যেখানে দেখো সবাই হচ্ছে এখানে কিন্তু এই যে ঠাকুরের যে মূল গেট, অর্থাৎ এই ভেতরেই কিন্তু গর্ভগৃহ, সেইখানে ধূপবাতি জ্বালিয়ে এই নির্দিষ্ট স্থানে কিন্তু তোমরা প্রদীপ এবং ধূপ কিন্তু রেখে দেবে। এবারে তোমাদের দেখিয়ে দিই যে কোথা থেকে তোমরা পুজোর ডালি সংগ্রহ করবে। দেখো এই হচ্ছে অফিস বিল্ডিং। তো এই অফিস বিল্ডিং এর পাশেই রয়েছে হচ্ছে পূজা সামগ্রী অ্যান্ড ভোগ। তো এখান থেকে তোমরা কিন্তু ডালি নিতে পারো, 50 টাকা থেকে ডালি শুরু। আর যদি তোমরা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে হচ্ছে এই মহাপ্রসাদ কুপন যেটা, সেখান থেকে তোমরা হচ্ছে এই যে লাইন পড়েছে দেখো, এই রকম লাইন দিয়ে কিন্তু তোমাদের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে।
আমি কুপন কাটার পরে কত টাকা পড়লো, কটা থেকে ভোগ প্রসাদ দেওয়া হবে, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুজোর জন্য যদি ফুলের মালা নিতে চাও সেটা কিন্তু এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই পেয়ে যাবে। তো আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম এই মালাগুলো হচ্ছে পার পিস হচ্ছে 20 টাকা করে। তবে তোমরা যদি চাও তাহলে মন্দিরের বাইরেও মালা রয়েছে, সেখানে অবশ্য দাম তুলনামূলক কম। আর এই মূল মন্দিরের ঠিক ডান দিকেই পাবে হচ্ছে এরকম একটি মন্দির, যেটা হচ্ছে যজ্ঞ কুণ্ড বলা হয়ে থাকে, মানে যজ্ঞ মঞ্চ আর কি। এখানে কিন্তু বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান, অর্থাৎ অন্নপ্রাশন, তারপরে মুখে ভাত, যেটা তারপরে হচ্ছে 5 বছরের জন্মদিন, হাতে খড়ি, এই সমস্ত অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে। এবং কি বিয়ের অনুষ্ঠানও কিন্তু এখানে হয়ে থাকে। এখানে দেখো আজকের একটা বাচ্চার কিন্তু এখানে অন্নপ্রাশন চলছে, কি অপূর্ব সুন্দর লাগে কিন্তু এইগুলো। এই দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখবে, এই দেখো একজনের কিন্তু এখানে মুখে ভাত চলছে আজকে। তো তোমরা যারা এরকম করতে চাও এই জায়গায় এসে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারো। তাহলে এখানে জগন্নাথ দেবের অন্নপ্রসাদ কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবে। যদি তোমরা অনেক দূর থেকে আসো, সকালে আসলে মনে করলে যে একটা দিন এইরকম সুন্দর পরিবেশে থাকবো, কারণ সকাল দুপুর রাত্রে 3 বারের ভোগ আরতি দেখবো এবং ঠাকুরকে মন প্রাণ ধরে দর্শন করব, তাহলে এখানে কিন্তু এরকম অতিথি ভবন রয়েছে। এই অতিথি ভবনে কিন্তু তোমরা 1 রাত থাকতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বার দিয়েছি সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আর এর পাশেই হচ্ছে এখানে হচ্ছে ভোগ কক্ষ, দুপুরে ভোগ খাওয়ানো হয়। তো আমি চেষ্টা করছি একটু ভেতরে গিয়ে তোমাদের দেখানোর। দেখো এখানে লেখাই রয়েছে যে চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এটাই হচ্ছে অতিথি ভবন। এই অতিথি ভবনের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে স্নানঘর, মানে যখন স্নান যাত্রা হয় সেই স্নান যাত্রা কিন্তু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে কিন্তু স্নান যাত্রা করাতে এই ঘরেই নিয়ে আসা হয়। এই যে এই বেদিটা দেখতে পাচ্ছ, এই বেদির মধ্যেই কিন্তু স্নান যাত্রা অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়ে থাকে। তো চলুন এবারে আমরা গর্ভগৃহে প্রবেশ করি। গর্ভগৃহে প্রবেশ করার জন্য এরকম সিঁড়ি রয়েছে, ঠিক নিচ থেকে দুদিক দিয়ে কিন্তু সিঁড়ি আছে, দুদিক দিয়ে ওপরে আপনারা উঠে আসতে পারেন। ঠিক যেরকম পুরীর মন্দিরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, এখানেও কিন্তু ঠিক সেই রকমই নিয়ম, সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠে আসতে হবে। আর এই হলো মূল মন্দিরের ঠিক সামনেটা। সিংহদ্বারে অবস্থিত অরুণাচ স্তম্ভ পার করে প্রায় 18টো সিঁড়ি ভেঙে যখন আপনি উপরের দিকে উঠে আসবেন, প্রথমেই আপনি দর্শন করবেন গরুড় স্তম্ভ। আর গরুড় স্তম্ভের সামনেই রয়েছেন ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেব। প্রধান মন্দিরের চারপাশে যদি ঘড়ির কাঁটার দিকে আপনি হাঁটতে থাকেন, তাহলে একে একে দেখতে পাবেন শ্রী গণেশ, মা সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী, ভাগবত টুঙ্গি এবং ভগবান শিবের সুন্দর ভাস্কর্যযুক্ত ছোট ছোট মন্দির। এই মন্দিরগুলি ছাড়াও এই মন্দির চত্বরে আপনি আরও দেখতে পাবেন যজ্ঞ মণ্ডপ, যা আগেই আপনাদের দেখিয়েছি, স্নানবেদী, বিভিন্ন রকম মন্দির আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। আর এই হচ্ছে পুরীর মন্দিরের ভেতরের যেরকম চালচিত্র, সেই চালচিত্রকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এ এক অপরূপ সৃষ্টি, যা এই মন্দিরে না এলে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। পুরীর রঘুরাজপুর এই চালচিত্রের জন্য বিখ্যাত। তার বিভিন্ন দেবদেবী এবং বিভিন্ন শিল্প এখানে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে, এবং এই মন্দির তৈরির যে পাথর, সেটাও কিন্তু পুরী থেকেই আনা হয়েছিল। তোমাদের দেখাই, এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। তোমাদের ভেতরে জগন্নাথ দেব, বলরাম এবং মা সুভদ্রাকে দর্শন করালাম। এরপরে দেখাবো হচ্ছে গণেশ মন্দির। এখানে অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে, ঠিক যেরকম পুরীতে আমরা জগন্নাথ দেবের মন্দির দেখার পরে যেরকম প্রচুর মন্দির দর্শন করি, ঠিক এখানেও সেরকম রয়েছে। তো শুরুই হয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির দিয়ে। তো এই হচ্ছে গণেশের মন্দির, এই হচ্ছে তার চূড়া। আর ঠিক তার পাশেই দেখো সারি সারি দিয়ে এরকম প্রচুর মন্দির রয়েছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ঠিক একদম অবিকল কিন্তু পুরীর যেরকম ধ্বজা হয়, ঠিক সেই রকমই পুরীর মন্দিরের স্ট্রাকচারেই তৈরি করা সমস্ত ছোট মন্দিরগুলো। এটা হচ্ছে সরস্বতী মন্দির, সামনেই সরস্বতী পুজো গেছে।
তো মা সরস্বতী বিদ্যার দেবী এখানে বিরাজ করছেন, এবং যেহেতু সামনে সরস্বতী পুজো গেল সেই জন্য হচ্ছে মাকে এখানে হলুদ শাড়ি পরিয়ে রাখা হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। আর ওপরটাও দেখাই তোমাদের, দেখো ওপরটা এত সুন্দরভাবে করেছে, মানে সত্যি অসাধারণ লাগছে। সরস্বতী মায়ের মন্দিরের পরেই রয়েছে হনুমানজির মন্দির। এই যে হনুমানজি এখানে বিরাজ করছেন। এরকম প্রচুর মন্দির কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এরপরেই রয়েছে মা বিমলার মন্দির। এই যে মা বিমলা এখানে অধিষ্ঠাত্রী দেবী, মাকে প্রণাম জানাই। এবং এত সুন্দরভাবে প্রত্যেক দিন কিন্তু এই শাড়ি চেঞ্জ হয়, এই যে ফুল প্রত্যেক দিন কিন্তু এগুলো চেঞ্জ হয়। এরপরে তোমাদের দেখাই যে মন্দিরটা, সেটা হচ্ছে সূর্যদেবের মন্দির। এই হচ্ছে সূর্যদেব এখানে বিরাজ করছেন দেখো। তো এরকম প্রচুর মন্দির তোমরা কিন্তু এই একই জায়গায় পেয়ে যাবে। এবারে তোমাদের পুরো মন্দিরটার একটা ওভারঅল ভিউ দিয়ে দেখো। এই হচ্ছে আজকের কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দির, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। এই যে চূড়াটা দেখো, মেন যার মধ্যে তোমাদের দেখালাম হচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম অবস্থান করছেন, ঠিক সেই মন্দিরের বাইরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে। একদম শ্বেত শুভ্র মন্দির, এবং এই মন্দির তৈরি হওয়ার জন্য যে পাথর সেটাও কিন্তু উড়িষ্যা থেকে নিয়ে আসা হয়েছিল। এবং প্রত্যেকটা কারুকার্য কিন্তু এই যে মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু একদম অবিকল পুরীর মন্দিরে। যারা তোমরা পুরীর মন্দিরে গেছো তারা নিশ্চয়ই সেটার সাথে এটার সিমিলারিটি নিশ্চয়ই বুঝতে পারছো। আর সামনে দেখো এই যে ছোট ছোট সবকটা মন্দির তোমাদের দর্শন করালাম, আর কি অপূর্ব সুন্দর। আর এখানেও কিন্তু দেখো ওই পুরীর মন্দিরের মতো ধ্বজাও কিন্তু এখানে উঠছে, এবং এই ধ্বজাও কিন্তু চেঞ্জ করা হয়ে থাকে। এবং ঠিক পুরীর মন্দিরে যেরকম সিংহ শাবকগুলো থাকে এখানেও কিন্তু ঠিক তাই। দেখো মন্দিরের উপরে দুটো সিংহ শাবক এখানে রয়েছে, আর কতগুলো রত্ন রয়েছে দেখো, অসম্ভব সুন্দর। আর মন্দিরের কাজ আমি এবার ক্লোজ নিয়ে যাচ্ছি তোমাদের, গিয়ে মন্দিরের কাজটাকে দেখানোর চেষ্টা করছি। এবার দেখো ঠিক যেরকম আমরা পুরীর মন্দিরে বা কোণারকে সূর্য মন্দিরে ঠিক যেরকম দেখতে পাই এই যে চাকাগুলো দেখো, ঠিক সেই রকম কিন্তু এই মন্দিরেও রয়েছে। এবং প্রচুর দেব দেবীর মূর্তি এখানে কিন্তু খোদাই করে তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর কারুকার্য দেখো, দুর্দান্ত। এর আর এক প্রান্তে তোমরা দেখতে পাবে হচ্ছে সাবিত্রী মন্দির। আর এই হচ্ছে সাবিত্রী মাকে দর্শন করে নেন, আমিও দর্শন করি এবং তোমরাও আমার সাথে সাথে দর্শন করো। যারা বয়স্ক মানুষ এত আসতেই পারছো না এখানে, তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে মাকে প্রণাম জানিয়ে নিও। আর ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে এই হচ্ছে বেল বৃক্ষ, যেখানে হচ্ছে দেখো এই বেল গাছ। আর বেল গাছে কিন্তু তোমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে কিন্তু এরকম কালারফুল হচ্ছে দড়ি দিয়ে তোমাদের মনস্কামনা এখানে জানিয়ে যেতে পারো। আর মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে হচ্ছে লক্ষ্মী দেবীর মন্দির। এই হচ্ছে লক্ষ্মী দেবী, এর আগে তোমাদের দেখালাম হচ্ছে বিমলা মাকে, আর এই হচ্ছে লক্ষ্মী দেবী এখানে অবস্থান করছে। কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, শাড়িটা দেখো অসম্ভব সুন্দর। আর তার উপরে ফুলের যে কম্বিনেশন অসাধারণ। মা গো সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, ধন সম্পদে পূর্ণ করো, সবার মঙ্গল করো মা। লক্ষ্মী দেবীর মন্দিরের পাশেই রয়েছে ভাগবত মন্দির। আর এই ভাগবত মন্দিরেও কিন্তু বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম একই বেদিতে অবস্থান করছেন, এবং নিচে রয়েছে গোপাল ঠাকুর। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো, অসাধারণ। তো এইরকম মার্বেলের মেঝে করা রয়েছে, পারফেক্ট জায়গা। তোমরা কিন্তু এখানে বসে রেস্ট নিতে পারো যতক্ষণ না দুপুরের ভোগ প্রসাদের টাইম হচ্ছে। সব মন্দিরের মতো এখানেও রয়েছেন দেবাদিদেব মহাদেবের মন্দির, অর্থাৎ শিব ঠাকুরের মন্দির। ঠিক এটি জগন্নাথ দেবের মূল মন্দিরের ডান দিকে অবস্থিত। আমি ভেতরে দেখাচ্ছি আপনাদের দেবাদিদেব মহাদেব। এবারে তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই এই মন্দিরটা সম্বন্ধে। সেটা হচ্ছে এই মন্দিরটা কখন থেকে কখন খোলা থাকে। মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, এবং বিকালে 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। দুপুর 12:30টার সময় হচ্ছে ভোগ আরতি হয়, ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর আমি যে ভোগের কুপন এখানে কাটলাম সেটার দাম হচ্ছে 150 টাকা। আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা আগের দিনে অবশ্যই কিন্তু নাম লিখিয়ে রাখবে। এখানে ডাইরেক্ট এসে বললে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায় না, তো আগের দিন তোমরা নাম লিখিয়ে রাখবে। আর এখানে এসে টাকাটা পেমেন্ট করতে পারো, অনলাইন পেমেন্ট করতে পারো অথবা ক্যাশ দিতে পারো, দুটো ফেসিলিটি আছে। তো এটা মোটামুটি ওই 12:30টা থেকে ভোগ আরতি হয়, তারপরেই হচ্ছে 1:30টা থেকে হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ হয়। আমি যখন ভোগ প্রসাদ বিতরণ হবে সেই সময় তোমাদের সেখানে নিয়ে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব।
1969 সাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের দিনে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। তবে তখন কিন্তু এত বড় মন্দির ছিল না, তখন ছোট্ট একটা মন্দির ছিল, সেখানেই ভক্তরা মিলে এই মন্দিরটা প্রতিস্থাপন করেছিল। তারপরে এই মন্দিরটা সংস্করণ হয়েছিল হচ্ছে 2003 সালে, তখনই হচ্ছে এই বড় মন্দির তৈরি হয় এবং আজও সেটা আরও সংস্করণ হচ্ছে এবং আরও বড় হচ্ছে ভক্তদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায়। তো এই মন্দির আজকে দর্শন করালাম, এরপরে ভোগ প্রসাদ দেখাবো, আশা করি খুব ভালো লাগবে। এই হলো রন্ধনশালা, এখানে আজকে দুপুরে ভোগ প্রসাদ কিন্তু রান্না হচ্ছে। এখানে সাধারণত কিন্তু প্রবেশ নিষেধ, আর খুব হাইজিন ভেবেই কিন্তু রান্নার কাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। আর ওই যে দূরে ওটা বক্সিং এর কাজ হচ্ছে। যারা ভোগ প্রসাদ বাড়ি নিয়ে যেতে চাও তাদের জন্য বলে রাখি 180 টাকা করে নেয়, মানে 30 টাকা হচ্ছে প্যাকিং চার্জেস। তোমরা কিন্তু সেম ভোগ প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারো। মন্দিরে ঠিক যেরকম আনন্দবাজার রয়েছে, এখানেও কিন্তু সেই আনন্দবাজার রয়েছে। আমি একদম আনন্দবাজারের সামনেই দাঁড়িয়ে রয়েছি, যেখানে আজকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। তো তোমরা যারা আসবে সেই আনন্দবাজার ফিলিং, সেই পুরীর যে মহাপ্রসাদ মহাভোগ, সেটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ভোগ আরতির পরে আমরা চলে এসেছিলাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এই লম্বা লাইনে দাঁড়াতে। প্রসাদ কক্ষ ছিল কিন্তু বেশ বড়, একবারে প্রায় 150 জন লোক মাটিতে বসে খেতে পারে, তবে বয়স্কদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। প্রথমেই দেয়া হলো হচ্ছে পোলাও ভাত, এবং তারপরে দেয়া হলো সাদা অন্ন, আর তারপরে চলে এলো ডাল এবং হচ্ছে সবজি। সবজির মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা 5 রকম সবজি দিয়ে তৈরি করা। এটা উড়িষ্যারই একটি খাবার। আমি দীর্ঘদিন উড়িষ্যাতে থাকার ফলে আমি এই খাবারটা খেয়েছিলাম ওখানে। তারপরে দেয়া হলো চাটনি এবং লাস্ট পার্টে দেয়া হলো পরমান্ন। তোমাদের আমি পুরো ভোগ প্রসাদটা দেখালাম। একটা জিনিস কি, এখানে যে ভোগ প্রসাদ, এখানে কিন্তু যে রান্না করছে রান্নার ঠাকুর, তিনিও কিন্তু উড়িষ্যার। এখানে যে জগন্নাথদেব দর্শন করালাম, সেটাও হচ্ছে নিম কাঠের তৈরি। এখানে যারা পুরোহিত যারা পুজো করছেন, তারাও কিন্তু খোদ উড়িষ্যার থেকে এসেছেন। তো এই রান্নাটার মধ্যে সব ভালো, উড়িষ্যার একটা ছোঁয়া রয়েছে। উড়িষ্যার ঠিক যেরকম রান্না হয়, ঠিক সেই রকম এখানে কিন্তু ছোঁয়া রয়েছে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি কি দেওয়া হয়েছে, মানে অমৃত। ভোগ প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না। তো যাই হোক, মোটামুটি এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:20, ফার্স্ট লটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মানে অসাধারণ। আর আমি সামনেটা দেখাই, দেখো, এই হচ্ছে লাইন, কি বিশাল লাইন পড়েছে, দেখেছো? তো এই হচ্ছে লাইন। তো বুঝতেই পারছো, সকাল সকাল কিন্তু এসে লাইনটা দিয়ে দেবে, মানে মোটামুটি ভোগ আরতি 12:30টায় হয়, তারপরেই লাইন দিয়ে নেবে, তাহলে ফার্স্ট ব্যাচে খেয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, অনেকক্ষণ বড় হয়ে গেছে, এবং আশা করি খুব খুব এনজয় করেছো। আমি দারুণ এনজয় করেছি। আর যারা তোমরা এখনো আসোনি, অবশ্যই এখানে চলে আসো, খুব ভালো লাগবে, এটুকু গ্যারেন্টি। আর যারা নতুন এই চ্যানেলটাকে দেখলে আজকের, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় জগন্নাথ।